আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তাদের উত্তরসূরিরাই ভারসাম্যহীন এই মানুষটিকে পিটিয়ে হত্যা করেছে। আমি মনে করি না কোনো সাধারণ শিক্ষার্থী এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা যারা ঘটিয়েছে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। যে কোনো হত্যাকাণ্ড এটি নিন্দনীয়। এখন যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে গণপিটুনির মাধ্যমে মানুষকে হত্যা করা হচ্ছে, তারা হোক আওয়ামী লীগের হোক ছাত্রলীগের, কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ করলেই যে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করতে হবে এটি কোনো নিয়ম হতে পারে না। বরং যেটি হতে পারে, কেউ যদি ছাত্রলীগ আওয়ামী লীগের হয়ে থাকে, অতীতে অপকর্ম করেছে, শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে, তাদেরকে প্রয়োজনে তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা। কিন্তু আপনি তাকে নির্যাতন করবেন, তাকে গণপিটুনি দিয়ে হত্যা করবেন, সেটি কখনোই কাম্য হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি মর্মাহত এবং একই সাথে লজ্জিত। যে মানুষটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। অতীতে তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন, যেটি আমি কালবেলার একটি ভিডিও দেখেছি যে তিনি নিজেই বলছেন, কিন্তু তার বক্তব্য আমার কাছে খুব বেশি খারাপ মনে হয়নি। মানসিক ভারসাম্যহীন বক্তব্যই তিনি দিয়েছেন, মানে খুব সুস্থ মস্তিষ্কে তিনি বক্তব্য দেননি। সেই জায়গা থেকে প্রমাণিত যে তিনি আসলে কোনো সুস্থ মানুষ না। তাকে যেভাবে আবরার ফাহাদকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল, ঠিক একইভাবে তাকেও কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে। তাকে গণপিটুনি দিয়ে হত্যার আগে তাকে খাবার খাওয়ানো হয়েছে, তাকে বেশি বেশি ডাল খাওয়ানো হয়েছে, বলা হয়েছে তুমি খাও, তোমাকে কিছু করা হবে না। এবং এই ধরনের নির্মমতা ঘটেছে যে খাওয়ার পরে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এবং একটা পর্যায়ে বলা হয়েছে তুমি নাচো, মানে নাচতে বলা হয়েছে। কী ধরনের নির্মমতা! আমি মনে করি না কোনো সাধারণ শিক্ষার্থী এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা যারা ঘটিয়েছে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তাদের উত্তরসূরিরাই এই মানসিকভাবে ভারসাম্যহীন এই মানুষটিকে পিটিয়ে হত্যা করেছে। আমরা দাবি জানিয়েছিলাম যে 48 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারাই কি আসলে সামনে ছিল? তারাই কি এই ধরনের ঘটনার নেতৃত্ব দিয়েছে, নাকি যারা গতকাল এই ধরনের ঘটনার নেতৃত্ব দিয়েছে তারা পালিয়ে গিয়েছে? আমরা দেখেছি যে কয়েকজন ছাত্রলীগ নেতার নাম এসেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, সাধারণ শিক্ষার্থী, ছাত্র শক্তি সবাই ছিল। এই প্ল্যাটফর্মটি একটি সার্বজনীন প্ল্যাটফর্ম, কিন্তু ছাত্রলীগ মূলত কোটা সংস্কার আন্দোলনে তাদের অংশগ্রহণ এবং তাদের সমর্থন ছিল। কিন্তু যখন এইভাবে নির্বিচারে হাজারো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং যখন শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলন শুরু হয়েছে, এক দফার আন্দোলন, তখন কিন্তু আর ছাত্রলীগ সমর্থন দেয়নি। অর্থাৎ আপনি আগে কোটা সংস্কার আন্দোলনের সমর্থন দিয়েছেন, সেই দাবির জায়গা থেকে এখন নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা দাবি করবেন এবং সমন্বয়ক দাবি করবেন, সেই পরিচয়ে আপনি তাণ্ডব চালাবেন। মূলত আমার কাছে মনে হচ্ছে এটি শেখ হাসিনা ষড়যন্ত্র। তার যে ছাত্রলীগ, তাদের মাধ্যমে আজকে এই ঘটনা ঘটাচ্ছে। ছাত্রলীগের যারা ছিল তারা তো এখন ছাত্রলীগের পরিচয়ে যেহেতু কাজ করতে পারছে না, সুতরাং তারা এখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে বিতর্কিত করার একটি অপচেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীদের পরিচয়ে তারা এই ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা নষ্ট করছে। যে শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সামনে থেকে বুক চিতিয়ে তারা ঢাল হয়ে দাঁড়িয়েছে, বুলেটের সামনে যারা ভয় পায়নি, সেই শিক্ষার্থীরা এই অল্প সময়ের মধ্যে 2 মাসও পার হয়নি, তাদের উপরে অনাস্থা সৃষ্টি হয়েছে। এটি আওয়ামী লীগের ষড়যন্ত্র। সুতরাং আমরা যে দাবিটি সবসময় জানিয়ে আসছি যে শিক্ষার্থীদেরকে এখন ক্লাস পরীক্ষায় ফিরে যেতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে হবে। যদি আপনি পড়াশোনা বাদ দিয়ে শিক্ষার্থীদেরকে যে কোনো কাজে এইভাবে মাঠে রাখেন, তাহলে কিন্তু এই শিক্ষার্থীরা এক ধরনের মানুষের কাছে বিতর্কিত হবে। ছাত্ররা এখন কে ডিসি হবে, কে এসপি হবে, এটি নাকি ছাত্র সমন্বয়করা ঠিক করছে। এই কথা আমি বলছি না, এটি যুগান্তরে সমকালে নিউজ হয়েছে যে 56 জন ডিসি আওয়ামী লীগের তালিকার, এদেরকে কে নিয়োগ দিয়েছে? সেখানে নাম আসছে যে 2 জন সমন্বয়ক নাকি আরেকজন ব্যক্তিকে সেখানে নিয়োজিত করেছিল। ওই সমন্বয়ক 2 জনের পক্ষে তারা নাকি ডিসি এসপি ঠিক করবে কে কোথায় নিয়োগ দেওয়া হবে। তো এই যদি হয় ছাত্র সমন্বয়ক বা ছাত্রদের ভূমিকা, তাহলে তো অনাস্থা সৃষ্টি হবেই। এই ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটছে। সুতরাং আমি মনে করি যে ধরনের গণপিটুনির মাধ্যমে মানুষকে হত্যা করা, এটি এক ধরনের চক্রান্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য এখন কিন্তু যেহেতু পুলিশ ফাংশন করছে না, সেনাবাহিনীর হাতে কিন্তু এখন ক্ষমতা দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, যাতে করে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে। তো সেনাবাহিনী এই পাওয়ার পর থেকেই দেখেন এক ধরনের শৃঙ্খলা কিছুটা ফিরে এসেছে। কিন্তু সেনাবাহিনীকে যদি এইভাবে আপনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেন, তাহলে কি ঘটবে? তাহলে সেনাবাহিনীর জন্য তার মুখোমুখি হবে। এটি কিন্তু এক ধরনের সাংঘর্ষিক
পরিস্থিতি আজ হোক কাল হোক সৃষ্টি করবে। এখন হয়তো মনে হচ্ছে ভালো, যেমনিভাবে ছাত্ররা শুরুতে আন্দোলন করেছিল, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, সবার কাছে কিন্তু গ্রহণযোগ্য ছিল। সেই ছাত্ররাই 2 মাস পরে, 2 মাসও হয়নি, এখন কিন্তু বিতর্কিত হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে সেনাবাহিনীকেও যদি আপনি এই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেন, সেনাবাহিনীও কিন্তু বিতর্কিত হয়ে যাবে এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় বা রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ভয় যে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করে কিনা, সেই ভয়টাও কিন্তু আছে 11-11-তে যে ঘটনা ঘটেছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলবো দ্রুত সময়ের মধ্যে পুলিশকে দিয়ে ফাংশন করাতে হবে, র্যাবকে দিয়ে ফাংশন করাতে হবে এবং সেনাবাহিনীকে অবশ্যই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে কাজে লাগাতে হবে। কিন্তু এই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে যাতে করে সেনাবাহিনী জনতার মুখোমুখি হয়ে একটি মানে মানুষের মাঝে বিতর্কিত না হয়। কারণ আমাদের মানে আশা বা কল্পনার শেষ আশ্রয় বিন্দু হলো সেনাবাহিনী। সেনাবাহিনী বিতর্কিত হোক সেটি আমরা চাই না। তারা যদি বিতর্কিত হয় আমরা ক্ষতিগ্রস্ত হব।